আসসালামু আলাইকুম। আজ ২৯শে জুলাই ২০২৫ মঙ্গলবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন, সে খসড়ায় জাতীয় সনদের পটভূমি, গঠন প্রক্রিয়া, জাতীয় ঐকমত্য কমিশন গঠন এবং জাতীয় সনদ তৈরি প্রক্রিয়ার বিষয়ে বর্ণনা আমরা সেটা রেখেছি। গতকাল সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২০তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন আলী রিয়াজ। বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিদেশীয় ফোরামে ঢাকাকে সক্রিয় করতে বেইজিংয়ের চাপ। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে গত জুনে কুনমিয়ংয়ে ত্রিদেশীয় এক অনানুষ্ঠানিক আলোচনার আয়োজন করেছিল চীন। যদিও ঢাকা স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি কোনো জোট গঠন নয়, কেবলই কর্মকর্তা পর্যায়ের আলোচনা, তবু থেমে নেই বেইজিংয়ের তৎপরতা। ত্রিদেশীয় উদ্যোগে বাংলাদেশকে সক্রিয় করতে কূটনৈতিক চাপ ও কথাবার্তা চালিয়ে যাচ্ছে চীন। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিয়ংয়ে গত ১৯ জুন চীন, পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক হয়েছিল। এরপর গত এক মাসে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের আলোচনায় ওই ত্রিদেশীয় উদ্যোগের প্রসঙ্গ এসেছে। ২১ জুলাই ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই আলোচনায় চীনের রাষ্ট্রদূত পুনরায় ত্রিদেশীয় উদ্যোগের প্রসঙ্গটি তোলেন। ইয়াও ওয়েন জানান, সেপ্টেম্বর মাসে চীন ত্রিদেশীয় উদ্যোগের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে করতে আগ্রহী। চীন আশা করে বাংলাদেশ ওই বৈঠকে যোগ দেবে, যদিও বাংলাদেশ এখনই ত্রিদেশীয় উদ্যোগের কোনো বৈঠকে যোগ দিতে আগ্রহী নয়। অবশেষে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়িয়ে ১০ম গ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে দেশে ৬৫,৫০২ জন প্রধান শিক্ষক রয়েছেন। তাদের বেতন গ্রেড ১১তম, আর সহকারী শিক্ষকের বেতন গ্রেড ১৩তম ছিল। সুসময়ে যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে এসেছেন তাদের সাবধান করে দিয়ে দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজদের অভয় আশ্রমে এনসিপি হবে না। ময়মনসিংহে গতকাল বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। নগরের টাউন হলের মাঠে বৃষ্টির মধ্যে আয়োজিত সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, খুবই দুঃখজনক বিষয়, আমাদের নাম পরিচয় ব্যবহার করে, এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমাদের নেতাকর্মীরা যারা আছেন, আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি গিয়ে করবেন চাঁদাবাজি। এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আমাদের লাখ লাখ কর্মীর প্রয়োজন নেই, আমাদের লাখ লাখ নেতার দরকার নেই। এই চাঁদাবাজদের অভয়াশ্রম এনসিপি হবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল জামালপুরে বলেছেন, গণ অভ্যুত্থানের পরে সামনে যে নির্বাচন আসছে, মৌলিক সংস্কারের পর আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এখন যারা নির্বাচন করছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আরও ৪ বছর অপেক্ষা করতে হতো। সংস্কার শেষ হওয়া না পর্যন্ত এদেশে কোনো নির্বাচন হবে না। সিলেটের ওসমানীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জামায়াত নেতা পরিচয়ে ভূমি কর্মকর্তাদের চাপ প্রয়োগের অভিযোগে এক যুবককে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৩২ বছর বয়সী কারাদণ্ডপ্রাপ্ত মাহবুবুর রহমান ওসমানীনগরের সাদিপুর গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০০ টাকা অর্থদণ্ডও করা হয়। বাবার মৃত্যুর ৪ ঘন্টা পর বড় ছেলের মৃত্যু, পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামের মোহাম্মদ সোলামান খান, যার বয়স ছিল ৩০ বছর, তিনি হঠাৎ অসুস্থ হয়ে বৃহস্পতিবার ভর্তি হন চাঁদপুর জেনারেল হাসপাতালে। রবিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি হন তার বাবা মোহাম্মদ আবুল হাশেম খান, যার বয়স হয়েছিল ৬০ বছর। গতকাল সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ আবুল হাশেম খান।
বাবার মৃত্যুর সংবাদ শুনে চিকিৎসাধীন সোলেমান খান আরও অসুস্থ হয়ে পড়েন এবং তিনিও বাবার মৃত্যুর 4 ঘন্টা পর সকাল 9টার দিকে মারা যান। অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের 2 জনের মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গতকাল সন্ধ্যা 6:30টার দিকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি 2টি লাশ দাফন করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে 1.5 লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেবে সরকার। পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে 60,000 সেনা সদস্য জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোটের আগে প্রশাসনে রদবদল করা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রস্তুতি নিয়ে বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়টি সংবিধানে নির্ধারণ করে দেওয়ার পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল, কিন্তু এতে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হবে এমন যুক্তিতে বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছে বিএনপি। গতকাল সোমবারে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে সরকারি কর্ম কমিশন ও দুর্নীতি দমন কমিশনের নিয়োগের বিধান সাংবিধানিক করার পক্ষে মত দিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। তবে 2 প্রতিষ্ঠান নিয়ে আলোচনার শুরুতেই সংলাপ থেকে ওয়াকআউট করেন বিএনপির প্রতিনিধিরা। ওয়াকআউটের কারণ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, দেশে যেন আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ না জন্ম দিতে পারে সে লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। তবে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য নষ্ট হবে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও 1 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সাহিল ফারাবি আয়ান নামের 14 বছর বয়সী 7ম শ্রেণীর ওই ছাত্র গত রবিবার দিবাগত রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছে। এ নিয়ে ওই ঘটনায় 35 জনের মৃত্যু হলো, যাদের মধ্যে 27 জন শিশু। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শ্রেণী কার্যক্রম আগামী 3রা আগস্ট থেকে চালুর সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থী সহ বহু মানুষের হতাহতের ঘটনার পর আলোচনা চলছে জনবহুল এলাকায় বিমান বাহিনীর ঘাঁটি থাকা কতটা যৌক্তিক। এমন আলাপের মাঝেই বাংলাদেশ বিমান বাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমান ঘাঁটি থাকা অত্যাবশ্যক। বিশ্বের প্রায় প্রতিটি দেশের রাজধানীতেই এমন ঘাঁটি থাকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সন্ত্রাস বিরোধী দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার। সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সর্বশক্তি দিয়ে আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করব। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার বিকেলে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই মন্তব্য করেন। রাজশাহীতে চাঁদাবাজদের কথিত একটি তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। এ তালিকায় নাম এসেছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের নেতাদের। এছাড়া সন্ত্রাসীদের নাম রয়েছে তালিকায়। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি পুলিশের ষড়যন্ত্র, আর জামায়াত বলছে কোনো চাঁদাবাজদের জায়গা তাদের দলে নেই। যদিও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ তালিকা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিয়াম ফাউন্ডেশনের একটি অফিস কক্ষে গত 28 ফেব্রুয়ারি এসি বিস্ফোরণে অফিস সহায়ক ও গাড়ি চালকের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসও এসি বিস্ফোরণের কথা জানিয়েছিল তখন। তবে ঘটনার 5 মাস পর জানা যায় এটি শুধু এসি বিস্ফোরণ ছিল না। পেট্রোল ঢেলে নথিপত্র পুড়িয়ে দেওয়ার কারণে সেখানে আগুন লাগে এবং এতে বিস্ফোরণ ঘটে। 3 মাস ধরে তদন্ত শেষে চাঞ্চল্যকর এ তথ্য জানিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। পুলিশের 4 ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে দিল সরকার। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী জনস্বার্থে রেলওয়ে পুলিশের ডিআইজি মাহবুবুল আলম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মোহাম্মদ মনির হোসেন, পুলিশ টেলিকমের ডিআইজি AKM নাহিদুল ইসলাম এবং ঢাকা রেঞ্জ পুলিশের কার্যালয়ে নিযুক্ত ডিআইজি আতিকা ইসলামকে অবসর দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের আমলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি নির্যাতন তুলে না ধরায় গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব বিষয়ে পত্রিকায় লেখা হয়, টেলিভিশনে আলোচনা হয়, কিন্তু দেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত একজন নারী খালেদা জিয়াকে নিয়ে গণমাধ্যম যেন নীরবতা। সাংবাদিক ভাইয়েরা কালোকে কালো, সাদাকে সাদা বলতে শিখুন। গতকাল সোমবার রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে গ্রাফিতি অঙ্কন কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন মির্জা ফখরুল। ঢাকা পাবনা মহাসড়কে প্রতীকী ক্লাস করেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত চলে এই ক্লাস। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 1 বছর হতে চলেছে আগামী সপ্তাহে। এই সময় সরকার বিরোধী শক্তি গোপনে একত্র হয়ে সহিংসতা ও হামলার পরিকল্পনা করতে পারে, এমন আশঙ্কায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে। পুলিশের বিশেষ শাখা আশঙ্কা করছে 29 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে। ক্ষমতাচ্যুত দলের নেতাকর্মীরা এ সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে। এই প্রেক্ষাপটে গতকাল সোমবার পুলিশের বিভিন্ন ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা। মুন্সিগঞ্জের গজরিয়ায় মেঘনা নদীতে চাঁদাবাজি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী শুটার মান্নান নিহত হয়েছেন। লালু জুয়েল গ্রুপের লোকজন তাকে হত্যা করেছে বলে দাবি নিহতের স্বজনদের। গুলি বিনিময়ের ঘটনায় 6 জন আহত হয়েছেন। উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে গতকাল সোমবার সকালে এই ঘটনা ঘটে। আতঙ্ক কাটেনি রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ি ইউনিয়নের আলদাতপুর 6 আনি হিন্দুপল্লীর লোকজনদের। আবার ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ভয়ে জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছে অনেকে, কেউ কেউ বাড়িও ছাড়ছে। যদিও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা, তবে এখনও তাদের অস্তিত্ব ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তন, খাদ্য কমে যাওয়া, শিকারীদের অপতৎপরতা এবং যথাযথ সুরক্ষা না থাকায় এমন পরিস্থিতি বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। এই অবস্থায় বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ 29 জুলাই পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনে 2 ট্রেনের সংঘর্ষের ঘটনায় 4.5 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল দুপুরে 2টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকায় বিডিআর গেটে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি। মৌসুমি বায়ুর প্রভাবে বন্দরনগরী চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত শনি, রবি ও সোমবার থেমে থেমে বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলেছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় বৃষ্টিপাত হচ্ছে। তাই আগামী বুধবার পর্যন্ত চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু হলো, আর হাসপাতালে ভর্তি হলো 394 জন। গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। গত রবিবার রাত আনুমানিক 9টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছেন তারা। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, কয়েকদিনের সীমান্ত সংঘাতের অবসানে নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার 2 প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় গতকাল সোমবার এ সমঝোতায় পৌঁছেছে দেশ দুটি। ফিলিস্তিনের গাজায় অপুষ্টিতে নতুন করে আরও 14 জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ 24 ঘন্টায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে 2 শিশু রয়েছে। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে, ইউসিবি ইনভেস্টমেন্ট ও ইউসিবি স্টক ব্রোকারেজের অর্জন ইউরো মানি অ্যাওয়ার্ডস 2025 একসঙ্গে উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির, এমডি ও সিইও মোহাম্মদ মামুদুর রশিদ। এবার বিনোদনের খবর। 27 জুলাই রবিবার সন্ধ্যায় বলিউড তারকা আমির খানের মুম্বাইয়ের বাদ্রায় অবস্থিত বাসায় একসঙ্গে হাজির হন প্রায় 25 জন আইপিএস কর্মকর্তা।
তাদের প্রবেশের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হঠাৎ পুলিশের এই সংঘবদ্ধ উপস্থিতি ঘিরে তৈরি হয় নানা জল্পনা। কেন এমন ঘটনা ঘটল? কোনো নতুন বিতর্কে জড়ালেন কি মিস্টার পারফেকশনিস্ট? প্রথমে আমির খান বা তার টিম এ বিষয়ে মুখ না খুললেও পরে ভারতীয় বিনোদন মাধ্যম ফিল্ম বিটে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করা হয়। সেখানে জানানো হয়, হায়দরাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত একদল আইপিএস কর্মকর্তা মুম্বাই সফরে ছিলেন। সফরের অংশ হিসেবে তারা আমির খানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সেই অনুরোধে সাড়া দিয়ে অভিনেতা আমির খান নিজেই তাদের বাসায় আমন্ত্রণ জানান। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই সংবাদ নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।